আজকের ক্লাসের টপিক হচ্ছে একটা ট্রানজ্যাকশন করতে গেলে আমার সিস্টেমে কি কি থাকতে হবে সেই জিনিসগুলো আমরা আজকে আপলোড করব। আপলোড করলে পরের ক্লাসে আমরা ট্রানজ্যাকশনে যেতে পারব। আচ্ছা, আগে বলে রাখি, কুইকবুক হচ্ছে একটা ট্রেডিং সফটওয়্যার। আপনি একটা ফিনিশ গুড কিনে আনছেন, ফিনিশ গুডটা বিক্রি করছেন, তিনটা পার্টি, একজনের কাছে পারচেস করবো, আমি নিজে একটা পার্টি, আরেকজনের কাছে সেল করবো। হ্যাঁ, সেম জেরো আর কুইকবুকের প্যাটার্ন সেম, ট্রেডিং সফটওয়্যার। এখানে আপনি ম্যানুফ্যাকচারাল কোনো কিছু অ্যাড করতে পারবেন না। ওকে, কারণটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং যদি করতে চান তাহলে আপনার পারচেস কস্ট হয়ে যাবে ডিফারেন্ট। র মেটেরিয়াল পারচেস করবেন, সেটার ম্যানুফ্যাকচারিং আনবেন, তারপর এইটা ওই ধরনের কাজ করতে গেলে সফটওয়্যার ডিফারেন্ট সফটওয়্যার। এইটা হচ্ছে ট্রেডিং সফটওয়্যার, ফিনিশ গুড কিনবেন, ফিনিশ গুড বিক্রি করবেন। সেই অ্যাকাউন্টস কীভাবে করবেন? ওই ধরনের সফটওয়্যার এক্সাম্পল আসলে নাম ইআরপি সফটওয়্যার বিভিন্ন রকম হতে পারে, যে কোনো ইআরপি হতে পারে। ওকে, এখন ট্যালি, হ্যাঁ ট্যালি কিছু ক্ষেত্রে ইউজ করা যাবে। যাবে 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 আচ্ছা, আপনাদেরকে আমি ওপেন করেছিলাম হচ্ছে অস্ট্রেলিয়ান অ্যাকাউন্ট, তাই তো? অ্যাকাউন্ট কিন্তু ইউকেরও আছে। আচ্ছা, অস্ট্রেলিয়ান অ্যাকাউন্ট ওপেন করলে আপনারা দেখেন এই জায়গায় ট্যাক্স বলে কিছু পাবেন না। ট্যাক্স এখানে আসবে জিএসটি, গুডস সার্ভিস ট্যাক্স। ইন্ডিয়াতেও জিএসটি বলে, খুব সম্ভবত ইউএসএতেও জিএসটি বলে। তারপর কিছু কিছু কোনো কোনো জায়গায় বলে ট্যাক্স, কোনো জায়গায় বলে ভ্যাট। আমাদের দেশে ভ্যাট এবং ট্যাক্স দুটো ডিফারেন্ট জিনিস, বাট বাইরে যা ভ্যাট ওইটাই ট্যাক্স, ওইটাই জিএসটি। ওকে, তো আমরা এখানে আসলে ভ্যাট, ট্যাক্স, জিএসটি আলাদা করে কিছু পাবো না, পাবো একটাই, হয় এরকম জিএসটি পাবো, নাহলে ট্যাক্স পাবো, নাহলে ভ্যাট লেখা পাবো। ঠিক আছে, এখন আপনি আমার এখানে দেখতেছেন জিএসটি, আপনি আরেক জায়গায় গিয়ে দেখলেন ভ্যাট, ভাই আমার তো জিএসটি নেই, জিনিস সেম। এখন পদ্ধতিগত কিছু ডিফারেন্স আছে। যেমন আমি যদি এই জিএসটিতে আসি, আমি ট্যাক্সে কেন আগে আসতেছি বলতেছি। একটু ডিফারেন্ট, অ্যাকাউন্টিং প্রিন্সিপাল সেম, ট্যাক্স ডিফারেন্ট হয়। যেমন ইউএসএর ট্যাক্স ডিফারেন্ট, ইউকের ট্যাক্স ডিফারেন্ট, অস্ট্রেলিয়ান ট্যাক্স ডিফারেন্ট, ওদের হচ্ছে ট্যাক্স ডিফারেন্ট। যখন আপনি কোনো ক্লায়েন্টের সাথে কথা বলবেন, ধরেন আপনি একটা ক্লায়েন্টের সাথে কথা বলতেছেন, তুমি অ্যাকাউন্টস পেয়েবল পারো কিনা, রিসিভেবল পারো কিনা, এগুলো আপনি পারেন। যখন ট্যাক্স নিয়ে কথা আসবে তখন আপনি বলবেন তোমার দেশের ট্যাক্স আমি জানি না, এটা আমাকে দেখা দিতে হবে। প্রত্যেকটা দেশের ট্যাক্স ডিফারেন্ট, ট্যাক্স জমা দেওয়ার সিস্টেমও ডিফারেন্ট, কুইকবুকের সাথে লিঙ্ক আপ করলে সেটাও ডিফারেন্ট। সো এইটা যে আপনি জানবেন না, এটা কিন্তু ক্লায়েন্ট জানে। মানে আমি এটা জানি না, পারবো না বললে কি হবে, ব্যাপারটা আসলে এরকম না। ও জানে যে আপনারা জানবেন না, ওকে দেখা দিতে হবে। আচ্ছা দেখেন, আমরা এখানে জিএসটি ক্লিক করার পর ট্রাই টু এ বেটার ওয়ে টু বিএএস। এই বিএএস মানে কি? অস্ট্রেলিয়া এটাকে বিএএস বলে। এটা দেখাচ্ছি। এখন বলতেছে কি গেট স্টার্টেড, আমরা স্টার্ট করলাম। এইখানে দেখেন আপনাকে বলতেছে একটা ট্যাক্স সেট আপ করতে, অস্ট্রেলিয়ান যদি কোনো কোম্পানি হয়। আচ্ছা, আপনার এই জিএসটি বা ট্যাক্স এটা কি হবে? ক্যাশের উপরে হবে না অ্যাক্রুয়ালের উপরে হবে? অ্যাক্রুয়ালে হবে না। ট্যাক্স এমনিতে আপনি কোম্পানি সব কিছু করবেন অ্যাক্রুয়ালে, বাট ট্যাক্স হতে হবে অলওয়েজ ক্যাশে, ক্যাশ কালেকশনের উপরে। ধরেন অ্যাক্রুয়াল যদি হয়, আপনি মালটা বাকিতে বিক্রি করছেন 100 টাকা, ইনভয়েস করছেন, বাকিতে বিক্রি, টাকা এখনো পাননি। যদি অ্যাক্রুয়ালে করেন তাহলে এটার উপর ধরেন 10% ট্যাক্স আছে। আপনি ওই টাকা পান বা না পান, আপনাকে ট্যাক্স জমা দিতে হবে। না, আপনি সেল করতেছেন অ্যাক্রুয়ালি, এই জন্য তো ট্যাক্সের সেটিং আলাদা। সেলসের সেটিং আমরা কিন্তু গত সপ্তাহে যেটা করছি, ওখানে কিন্তু অ্যাক্রুয়াল সিস্টেমে রাখছি, সেলস অ্যাক্রুয়াল। আমি বাকিতে বিক্রি করছি, ওইটা আমার সেলস হিসেবে দেখাবে, বাট ওই পেমেন্টটা আপনার রিসিভ না হওয়া পর্যন্ত ওটা ট্যাক্সেবল হবে না। যদি আমি ক্যাশে দিই তাহলে ওই পেমেন্টটা রিসিভ না হওয়া পর্যন্ত ট্যাক্সেবল হবে না, কিন্তু যদি আমি অ্যাক্রুয়ালে দিই তাহলে বিক্রি হওয়ার মাত্র ট্যাক্স দিতে হবে।
তো ধরেন আপনি একসাথে প্রোডাক্ট কিনছেন, এটা 10টা 1000 টাকার প্রোডাক্ট কিনছেন, বিক্রি করছেন 2টা, কিন্তু যদি অ্যাক্রুয়াল থাকে তাহলে ট্যাক্স 10টা দিয়ে দিতে হবে। আর অ্যাক্রুয়ালে তো আপনি কিনে আপনার কাছে রাখছেন, এখন আপনি বেচেন বা না বেচেন, অ্যাক্রুয়াল হয়ে আছে না, 10টা ট্যাক্স দিতে হবে। আর যদি আপনি ক্যাশ বেসিস দেন তাহলে এইটা সেলসের উপরে যতক্ষণ আপনি ক্যাশ কালেকশন না থাকবেন ততক্ষণ ওই ট্যাক্সটা দিতে হবে না। এই জন্য আমরা ট্যাক্স অলওয়েজ সেট করব ক্যাশ, নট অ্যাক্রুয়াল, ক্যাশে। হ্যাঁ, আচ্ছা এখানে বলছে ফ্রিকোয়েন্সি, কবে কবে দিবেন, মান্থলি দিবেন। বাংলাদেশের ওই বিন বলে না, বিন বিজনেস কি বলে, হ্যাঁ আইডেন্টিফিকেশন নাম্বার বিন, যেটাতে কোম্পানির ট্যাক্স দেয়, কোম্পানির ভ্যাট দেয়, সেটা কিন্তু মান্থলি দিতে হয়। প্রতি মাসে ওটা কি বলে রিকনসাইল করতে হয় না, প্রতি মাসে তো ওটা ইয়ে করতে হয়। বাট ওদের এখানে অপশন আছে, মান্থলি দিতে পারেন, কোয়ার্টারলি, অ্যানুয়ালি। যদি অস্ট্রেলিয়াতে আপনার কোয়ার্টারলি সাপোর্ট করে, কোয়ার্টারলি দিতে পারেন, মান্থলি দিতে পারেন, অ্যানুয়ালি দিতে পারেন। ওকে, এখন দেখেন এই যে এই জায়গাগুলোতে আমাদের কিছু করার নাই। এটা কি PAYG উইদাউট হোল্ডিং। আচ্ছা এই জায়গাটা ইনস্টলমেন্টস অ্যামাউন্ট রেট। ওকে, আচ্ছা এই জায়গাগুলোতে যেটা হয় কি দেখেন, এগুলো যা আছে তাই রাখবেন। এই জায়গাগুলোতে আমরা আসলে কিছু করতে পারবো না। এটা PAYG বলতেছে। হ্যাঁ, এখানে এখানে ইউকে ভার্সনে একটা আছে দেখবেন PAYE, তাই না, পে অ্যাজ ইউ আর্ন। আর এটাও খুব সম্ভবত PAYG, পে অ্যাজ ইউ গেইন, এরকম কিছু একটা হবে। এইটা এইটা জিনিসটা হচ্ছে কি, হ্যাঁ, ট্যাক্স উইথহেল্ড ফর এমপ্লয়ি, এটা কিন্তু আপনার, হ্যাঁ উইথহোল্ডিং ট্যাক্স, হ্যাঁ। এটা কি হয় দেখেন, যখন আপনি এমপ্লয়িকে পেমেন্ট করা যায় দুইভাবে। ইউকে সিস্টেমে আপনাকে বলি, ইউকেতে পেমেন্ট করা যায় দুইভাবে, একটা PAYE, পে অ্যাজ ইউ আর্ন, আর একটা বলে সেলফ এমপ্লয়েড। সেলফ এমপ্লয়েডে কি হয়, আপনি ওর বেতন 100 প্লাস গভর্নমেন্টের ট্যাক্স কাটতে হবে 10 টাকা ওর বেতন থেকে। 100 টাকা 10 টাকা গভর্নমেন্ট ট্যাক্স পাবে। আপনি ওকে 90 টাকা না দিয়ে আপনি ওকে 100 টাকাই দিয়ে দিবেন, ও 10 টাকা পেমেন্ট করবে গভর্নমেন্টকে, যদি না করে সেটা ওর দায়িত্ব। এটাকে বলে সেলফ এমপ্লয়েড। আর একটা হচ্ছে PAYE, পেই, পে অ্যাজ ইউ আর্ন। এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে আপনি ওই 10 টাকা কেটে রাখবেন অ্যাজ এ কোম্পানি, আপনি গভর্নমেন্টকে পে করবেন। এখানে যে যখন আপনি PAYE-তে পেমেন্ট দিবেন কাউকে, তখন আপনার একটা এক্সট্রা খরচ আছে। ওর বেতন থেকে যদি আপনি 10 টাকা কাটেন তাহলে আপনাকেও একটা অ্যামাউন্ট ওটার সাথে অ্যাড করতে হবে কোম্পানি হিসেবে। ওর বেতন থেকে আপনি 10 টাকা কাটলেন, আপনাকেও দেখা যাবে আরও 8 টাকা অ্যাড করে 18 টাকা জমা দিতে হবে গভর্নমেন্টকে। আর যদি আপনি সেলফ এমপ্লয়েডে দেন তাহলে আপনাকে আর এক্সট্রা কোনো খরচ নেই, আপনি ওকে পুরোটা দিয়ে দিচ্ছেন। গভর্নমেন্টের রুলস, ওর দেশের গভর্নমেন্টের রুলস, বুঝছেন। তো ম্যাক্সিমাম কোম্পানি কি করে, PAYE-তে পেমেন্ট করে না। তারা বলে যে ভাই তোমাকে আমি টাকা দিয়ে দিলাম, তুমি তোমার মতো কোম্পানির সাথে বুঝে নাও। তাহলে হয় কি, দুই দিক থেকে লাভ হয়। যে লোকটা টাকা নিচ্ছে সে গভর্নমেন্টকে ট্যাক্স দেয় না, হ্যাঁ, ওরও 10 টাকা বেঁচে যায়। আর কোম্পানি PAYE-তে দেওয়াতে কোম্পানি যে 8 টাকা দেওয়া লাগতো সেটাও দিতে হয় না, বুঝছেন। বাট এগুলোর অনেক বেনিফিট আছে। যেমন ধরেন আমার এক ক্লোজ ফ্রেন্ড, সে বাংলাদেশে এখন ইউকেতে ভিসা করে দেওয়ার বিজনেস করতেছে। সেই ইউকেতে ছিল প্রায় 15 বছর। 15 বছর থেকে সে ওখানে মানে ILR বলে আর কি, ইউএসএতে যেমন গ্রিন কার্ড বলে, ইউকেতে বলে ILR। সে ILR পায় না। এর কারণটা হলো সে সারা জীবন ওখানে যে কাজ করছে, পেমেন্ট নিছে হচ্ছে সেলফ এমপ্লয়েড, গভর্নমেন্টের কাছে তার রেকর্ড নেই, ঠিক আছে। আবার আরেকজনের কথা জানি যে সবসময় পেমেন্ট নিত PAYE-তে, সেও টাকা দিত, সে PAYE ছাড়া পেমেন্ট নেবে না। তার মানে সে যে 5 বছর 10 বছর হলো আসছে, পুরো সময়টাই তার রেকর্ড গভর্নমেন্টের কাছে আছে, যার কারণে তাকে ILR দিতে গভর্নমেন্টের কোনো প্রবলেম নেই। 5.5 বছর পরে দিয়ে দিচ্ছে, এবং আফটার 10 ইয়ার্স এখন ব্রিটিশ পাসপোর্ট হয়ে গেছে। তার একটা বাচ্চা হয়েছে ইউকেতে,
ব্রিটিশ বাচ্চার বাবা হিসেবে সে তখন তার তার সব কিছু ওকে, মানে সে ট্যাক্স পে করছে, টাইম মতো সব করছে তাকে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ রাইট। এখন হচ্ছে এইটা আপনি দিবেন কিভাবে, আমি এটা ধরলাম কোয়ার্টারলি। এখানে দেখেন ইনস্টলমেন্ট, এটা ইনস্টলমেন্ট থাকবে, এটা অ্যামাউন্ট বা রেট রিপোর্টিং মেথড। আচ্ছা এটা অ্যামাউন্ট, আমি অ্যামাউন্টই ধরতেছি, অ্যামাউন্ট এটাও আচ্ছা এটাও ধরি আমি কোয়ার্টারলি। ওকে আচ্ছা এখানে বলছে শো আদার ট্যাক্সেস। এই যে বিষয়গুলো দেখেন, এটা কি ফ্রিঞ্জ বেনিফিট, ফুয়েল ট্যাক্স, ক্রেডিট। আচ্ছা এইখানে দেখেন লাক্সারি কার ট্যাক্স। এই যে বেনিফিটগুলো বা আদার ট্যাক্সগুলো আছে, আমাদের দেশে একটা গাড়ি যাদের আছে তারা জানেন তো একটা এআইটি দিতে হয় না, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। যাদের গাড়ি আছে গাড়ির প্রতি একটা ট্যাক্স দিতে হয় না, 15 সিসির গাড়িতে 25,000 টাকা, তার উপরে গেলে মনে হয় এরকম 35,000 টাকা। মাইক্রোবাসে দিতে হয়, ওর মাইক্রোবাসের সিসি যাই হোক ওখানে দিতে হয় 30,000 টাকা। তো এই যে লাক্সারি কার ট্যাক্স, ধরেন আপনি একটা কার ট্যাক্স দিলে আপনার কিন্তু সেটা আপনার ট্যাক্স ফাইলে অ্যাড হয়, তাই না? 25,000 টাকা আপনি ট্যাক্স দিচ্ছেন, অন্যান্য ট্যাক্স থাকলে সেগুলো তখন আর মকুফ হয় এরকম। তো এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আপনাকে 100% ক্লিয়ার করতে পারবে হচ্ছে আপনার এমপ্লয়ার। ইনফ্যাক্ট এই জিনিসগুলো সে আপনাকে ধরতেও দিবে না, সে নিজেই দিবে। কারণ তার অ্যাকাউন্ট আমাদের যেমন হয় এনবিআর, তার দেশে যেটা আছে ওটার সাথে কানেক্ট করা থাকবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো যেমন ইউএস এর ট্যাক্স আপনি শিখতেছেন না, এই ট্যাক্স কি বাইরে কোথাও কোনো কি বলে এটা কুইক বুক বা কোথাও শিখতে পারবেন? হুট করে পারবেন না। তো এগুলো কানেকশন থাকতে হবে। ওকে আচ্ছা, তো আমরা আপাতত সেভ অ্যান্ড ফিনিশ দিয়ে দিচ্ছি। দেখেন এখানে কিন্তু আমি কোনো ট্যাক্স রেট অ্যাড করিনি, 5%, 10% কোনো ট্যাক্স রেট অ্যাড করিনি, ঠিক আছে? এখানে বলছি কানেক্ট টু দ্য এটিও। এই যে এই এটিও হচ্ছে অস্ট্রেলিয়ান ট্যাক্স অর্গানাইজেশন, মানে আমাদের যেমন এনবিআর এখানে। এখন আপনি এটা কানেক্ট করতে গেলে আপনার ওখানে একটা অ্যাকাউন্ট থাকতে হবে, ওটা আইডি পাসওয়ার্ড দিলে তখন আপনার কুইক বুকের সাথে আমাদের ধরেন এনবিআর একটা কানেকশন হয়ে যাবে। আপনি যখন কি লেনদেন করতেছেন, কত পার্সেন্ট ট্যাক্স, অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাচ্ছে। মাসে কোয়ার্টারলি আমি সিলেক্ট করছি না, কোয়ার্টারলি দেবো, কোয়ার্টারলি আপনার কত ট্যাক্স অ্যামাউন্ট ব্যাংক থেকে ট্রান্সফার করে দেবেন, কাজ শেষ। হ্যাঁ জিরোতে একবার দেখছিলাম না ব্যাংক কানেকশন করা, সেই জিরোতে পসিবল। আচ্ছা এখন দেখেন এটা তো আমার অ্যাকাউন্ট নাই, আমি যখন কানেক্ট করলে কানেক্ট হবে দেখি তারপরে। আচ্ছা লগ ইন দ্য অ্যাক্সেস, এই যে এখানে এখন চাচ্ছে যে কল টু দ্য, কল করতে পারেন আর লগ ইন করতে পারেন। আর লগ ইন দিলে কি আসে দেখেন, আপনার ওই বিন নাম্বার দিতে হবে, যে সাবমিট করতে হবে, তারপরে আপনার লগ ইনের জিনিসপত্র আসবে। হ্যাঁ তো আপাতত আমাদের এগুলো নাই, আমরা একটু ব্যাকে যাই। এই যে বললাম আপনার ট্যাক্সের যে বিষয়টা, এটা যখন আপনি আপনার এমপ্লয়ারকে বলবেন যে তোমার কাছে ট্যাক্স আমি জানি না, আমাকে দেখাই দিতে হবে, ও জানে আপনি জানবেন, ও আপনাকে দেখাই দিতে হবে। ওদের প্রতিটা ট্রিপের ঘুরে আবার টাকা কাটে, বুঝছেন? আচ্ছা এখানে দেখেন, আচ্ছা প্রিপেয়ার বিএস অর আইএস, এখানে দেখেন আপনি এখানে গেলে এখানে কোন মাসের জন্য কত দিবেন দেখেন, অটোমেটিক্যালি চলে আসবে, আপনি এখানে কোনো ট্যাক্স রেট অ্যাড করতে পারবেন না। ওকে ট্যাক্স রেট অ্যাড করতে পারবেন না, আপনাকে এটা প্রিপেয়ার করতে হবে এমপ্লয়ের সাথে কথা বলে। আরেকটা জিনিস দেখা একটু একটু এটাই তো ছিল না, এটা ছিল না, এইটা ছিল।
ইউকের একটা অ্যাকাউন্ট খুলছিলাম, ওটা কি এক্সপায়ার হয়ে গেছে নাকি? না, এটা তো না। আপনাদেরকে একবারে হ্যাঁ, ইউকেটাই আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম। না, আলাদা নাই। আচ্ছা, আমি একটু দেখাই, এটা আপনাদের জন্য কাজে দিবে। হ্যাঁ, কি হলো? একটু গ্লোবাল সাইট। আচ্ছা, এইটা দিয়ে আপনারা একটা জিনিস করতে পারবেন কি, ধরেন আপনার যদি কোম্পানি এক্সপায়ার হয়ে যায়, তাহলে নতুন কোম্পানি খুলবেন কি? অ্যাকাউন্ট তো লাইফ টাইম, আইডি পাসওয়ার্ডে যে অ্যাকাউন্ট সেটা লাইফ টাইম, নতুন কোম্পানি খুলবেন কি করে? এই যে QuickBooks.com-এ ঢুকবেন, ঢুকলে আপনাকে QuickBooks.intuit.com-এ নিয়ে আসবে এই জায়গায়। হ্যাঁ, এখানে এসে আপনারা এই যে ফ্ল্যাগ যদি না থাকে, জাস্ট এই জায়গায় ক্লিক করবেন, ক্লিক করে চলে যাবেন ইউনাইটেড কিংডম। ওকে, কিংডম দিয়ে এখানে ওকে দিবেন, সুইচ টু ইউনাইটেড কিংডম। তাহলে আমরা এখন কি হইলো, আমরা এখন ইউকের যে সাইটটা সেইটাতে চলে গেলাম। ওকে, এখানে যে প্ল্যানস অ্যান্ড প্রাইসিং, এখানে দেখেন, এখানে 1 মান্থ কিন্তু ফ্রি আছে, যেটা করে দিলাম, দেখেন সব 0 এক্স। ওকে, এখান থেকে চুজ এ প্ল্যান, কোর অ্যাডভান্স নিলাম একটা। ঠিক এই জায়গায় এসে আমরা করছিলাম কি, আমরা এখানে আমাদের নাম, আইডি, পাসওয়ার্ড দিচ্ছি। দেখেন আমার একটা লগ ইন করা আছে বলে অটোমেটিক নিয়ে নিচ্ছে। এই জায়গায় সাইন ইন বলে ব্লু কালার একটা অপশন থাকবে, সেখানে ক্লিক করে সাইন ইন করবেন আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে। ঠিক আছে, করলে পরে কন্টিনিউ। এইখানে দেখেন আমার আগের যত কোম্পানি এখানে করা ছিল সবগুলো, যেগুলো এক্সপায়ার হয়ে গেছে সেগুলো দেখাচ্ছে। আর নিচে আছে ক্রিয়েট এ নিউ কোম্পানি, ক্রিয়েট এ নিউ কোম্পানিতে ক্লিক করবেন। এটা একটা আলাদা ভিডিও আছে আমার, ওটাও আমি গ্রুপে দিয়ে দেবো। দিছিলাম, ও হ্যাঁ, নিউ কোম্পানি কেউ অ্যাড করে দিছিলাম তো। সেম এইভাবেই করবেন আর কি। এই যে দেখেন, ঠিক ওই জায়গায় চলে আসছে না নতুন কোম্পানি খোলা। নেক্সট, এখানে হচ্ছে আমি আগে কি ইউজ করতাম, স্প্রেডশিট দিয়ে দিলাম। এরপর হচ্ছে বিজনেস ইয়ার ধরলাম 3 to 5। এগুলো বেসিক ইনফরমেশন, এগুলো 100% অ্যাকুরেট দিতে হবে এরকম না। হ্যাঁ, হেলথ কেয়ার কিছু আছে না, মেডিকেল সার্ভিস, মেডিকেল, জেনারেল মেডিকেল সার্ভিস, হসপিটাল না। এই যে এইটা হইতে পারে, আমরা সবই বিক্রি করি। হ্যাঁ, এইটাই দেওয়ার চেষ্টা করি, কাছাকাছি যেটা হয়। ও বলতো তোমার রেভিনিউ কত, আমি দিলাম less than 500K। এটা কি কোম্পানি ছিল আমাদের, পার্টনারশিপ। তারপর বলতেছে কি করবে, কে চালাবে এটা, বুককিপার অ্যান্ড অ্যাকাউন্টেন্ট। এর মেইন রোল, আপনার রোল কি, আমি বুককিপার অ্যান্ড অ্যাকাউন্টেন্ট দিলাম। এরপর বলতেছে সোর্স অফ ইনকাম, না এটা আমার মেইন সোর্স অফ ইনকাম না। তারপর বলছে বিজনেস সামথিং এলস। ওকে, হু ওয়ার্কস এর বিজনেস, আমার এখানে কাজ করে কে, এমপ্লয়ি কাজ করে। কতজন এমপ্লয়ি আছে, ধরে নিলাম আমি একটু কম করেই ধরি, 6 থেকে 9 জন আছে। নেক্সট, আপনি এখানে কি করবেন, আমি এখানে সেখানে যা আছে সব করব। ওকে, নেক্সট। এরপর ইনভয়েস দিয়ে শুরু করব আমি। স্কিপ, থ্যাঙ্কস, স্কিপ, সব আমি স্কিপ করে যাব, কারণ এগুলো একটাও কি বলে মানে অ্যাড করার মতো জিনিস আমাদের হাতে নাই আসলে। প্রো,
দেখেন এক্সিস্টিং অ্যাকাউন্টে নতুন কোম্পানি কিন্তু খুলে গেল, ঠিক আছে। লেটস গো। এই নতুন কোম্পানিটা খোলার পেছনে কারণ হচ্ছে আপনাদেরকে ট্যাক্সের বিষয়টা একটু দেখাই। এটা করলাম কোথায়? ইউকেতে। আপনাদের আগেটা ছিল কোথায়? অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়াতে আমরা ট্যাক্স অ্যাড করতে পারি না, শুধু রেজিস্টার করে আমরা টাইম দিতে পারি যে এই সময়ের জন্য আমরা ট্যাক্স পেমেন্ট করব, অটোমেটিক ও ক্যালকুলেট করবে। আর এইখানে আসি দেখি, এখানে কিন্তু ট্যাক্স আছে, ট্যাক্স এখানে কিন্তু জিএসটি নেই। ঢুকি ট্যাক্সে ঢুকি। আচ্ছা সিআইএস পরে আসতেছি। ভ্যাটটাকে দেখেন এখানে বলতেছে মেকিং ট্যাক্স ডিজিটাল। মানে মেকিং ট্যাক্স ডিজিটাল মানে হচ্ছে ওই যে ওদের এইচএমআরসি, আমাদের যেমন এনবিআর, ওদের এইচএমআরসির সাথে কানেকশন করা, ট্যাক্সটা ডিজিটাল করা। আচ্ছা একটু সেট আপ করে নিই, সেট আপে দিই। এখানে দেখেন ট্যাক্স এজেন্সি বলছে কি এইচএমআরসি। এইচএম মানে হচ্ছে ওরা ওদের ট্যাক্স দেয় রাজাকে, মানে আগে রানী ছিল এখন তো রাজা, তাহলে হিজ ম্যাজিস্ট্রি রেভিনিউ অ্যান্ড কাস্টমস, এইচএমআরসি। ওকে, এখন দেখেন আপনার এটা ট্যাক্স ক্যালকুলেট করবে কোন মাস থেকে? আমরা দিলাম এপ্রিল। ইউকেতে ট্যাক্স ইয়ার শুরু হয় এপ্রিল থেকে। ওকে, এরপর বলতেছে কি এইচএমআরসি ওই যে ফ্রিকোয়েন্সি কবে দিবেন, ধরলাম আমরা কোয়ার্টারলি দিব। এই যে আবার এখানে আছে এটা স্ট্যান্ডার্ড আর ক্যাশ। স্ট্যান্ডার্ড মানে অ্যাকুয়াল, ঠিক আছে। আমরা ট্যাক্স অলওয়েজ ক্যালকুলেট করব ক্যাশে, ক্যাশ কালেকশনের উপর। আচ্ছা এখানে বলছে 9 ডিজিটের ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার, আমাদের যেমন বিন আছে এরকম। তো ধরেন এটা অপশনাল, এটা না দিলেও চলবে। আদার ভ্যাট অপশন, এই যে দেখেন ফ্ল্যাট রেট স্কিম, এইটাতে যদি আপনি টিক দেন তাহলে কি হবে? তাহলে আপনি ফ্ল্যাট রেট স্কিমে চলে যাবেন। ইউকেতে ফ্ল্যাট রেট হচ্ছে 20%, ফ্ল্যাট রেট 20%। এখন ধরেন আপনি যদি এমন কোনো বিজনেস করেন যেটাতে কোনোটাতে ট্যাক্স আছে 5%, কোনোটাতে আছে 50%, কথা বলতে, এখন আপনি ওটাতে ঝামেলা মনে করতেছেন, আপনার এমপ্লয়ার ঝামেলা মনে করতেছে, সে চাইলো যে আমি ফ্ল্যাট রেটে চলে যাবো 20%, কম বেশি যাই হোক আমি সব 20%, সে ফ্ল্যাট রেটে যেতে পারে। ওকে, বাট আমরা আপাতত ফ্ল্যাট রেটে যাবো না। এর কারণ হচ্ছে ফ্ল্যাট রেটে গেলে আমরা তখন ওই ট্যাক্সগুলো অ্যাড করতে পারবো না। না এইটা আমাদের অপশনাল বলতে আমাদের কাছে নাই বলে আমরা দিচ্ছি না, যার কাছে থাকবে তাকে দিতে হবে। এটা না দিলে আপনি কানেক্ট করতে পারবেন না তো। এইচএমআরসিতে আমাদের কোনো অ্যাকাউন্ট আছে না, কিন্তু আপনার যদি এমপ্লয়েড ইউকের হয় ওর কাছে তো থাকবে, ও দিয়ে দিবে। ও আচ্ছা, এটা এখন ফিক্স করছে, এটা লাগবেই। এখন একটা 9 ডিজিটের একটা দিয়ে দিই, নেই নাকি নিশ্চয়। ওকে, আচ্ছা এখন বলতেছে যে এইচএমআরসি যে কানেক্ট করো সেটআপ এমটিডি মেকিং ট্যাক্স ডিজিটাল। এমটিডি মানে মেকিং ট্যাক্স ডিজিটাল। যদি আমি এখানে সেটআপ করি তাহলে আমার এইচএমআরসি তে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। সেই কাজটা তো আমাদের নাই আপাতত, আমার এটা দরকার নেই। ওকে, এখন আসেন আমরা অস্ট্রেলিয়ায় কি দেখলাম, অ্যাড মানে ট্যাক্স রেট অ্যাড করা যায় না, এখানে কিন্তু আবার ট্যাক্স রেট অ্যাড করা যাবে। এই যে অ্যাড ট্যাক্স, হ্যাঁ এটা দিলাম। ট্যাক্স রেট, গ্রুপ ট্যাক্স, কাস্টম ট্যাক্স, এই দুইটা আমাদের প্রয়োজন নাই, আমরা দেবো অ্যাড ট্যাক্সে। এখানে বলছে ট্যাক্সের নাম কি, ধরেন আমি দিলাম সেলস ট্যাক্স 20%, এভাবে দেওয়া যাবে না সেলসের উপর ট্যাক্স, অথবা এইভাবে লেখা যাবে, এই কথাটাই এইভাবে লেখা যাবে ট্যাক্স ট্যাক্স এরকম দেওয়া যাবে না। ইনকামের উপর ট্যাক্স না, এটা আমার সেলস মানে ইনকাম, তো এইভাবে দেওয়া যাবে। তো যদি এইভাবে মানে নাম আলাদা থাকে কোনো অসুবিধা নেই। আমরা নর্মালি এখানে দেই সেলস ট্যাক্স ধরেন 10% দিলাম। ওকে, এখানে ডেসক্রিপশনে অটোমেটিক নামটা উঠে যাবে,
বাট আপনার ডেসক্রিপশন এটা যদি ক্লায়েন্টের কোনো চাহিদা থাকে দিতে পারে, কোন ধরনের প্রোডাক্টের উপর 10% কি থাকতে পারে ডেসক্রিপশন থাকতেই পারে, এরকম ডেসক্রিপশন দিয়ে দিতে, ওকে, যদি থাকে। এখন বলতেছে কি ট্যাক্স এজেন্সির নেম, এটা অটোমেটিক চলে আসছে যেহেতু আমার এটা ইউকে। এখন বলতেছে এই যে ট্যাক্সটা যে লিখছি আমরা 10%, এইটা আমরা কিসের উপরে দিব? আমরা টেক দিলাম সেলসের উপরে। এই যে এখানে দেখেন রেট বসাতে হবে আমার এখানে 10, আপনি এখানে করছেন কি 10% ট্যাক্স না, এখানে যদি আপনি ভুলে 20% দেন, আপনি সিলেক্ট করতে থাকবেন 10%, কিন্তু অ্যাপ্লাই হতে থাকবে কত? যার কারণে আমি নাম কি লিখছি আর এই ঘরে কি বসাচ্ছি সেটা কিন্তু আমার। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ভুল হয়ে গেলে এডিট করা যাবে। ওই যে ডিউ ডেট যে অ্যাড করবেন নেট 30 নেট 60, ওইটা এডিট করা যায় না, ওইটা একবার খুব দেখে শুনে বসাতে হবে। বাট ট্যাক্স রেট ভুল হলে এটা অ্যাড করা যাবে, এডিট করা যাবে। আচ্ছা এইখানে দেখেন এটা অ্যাকাউন্ট কি, এটা লাইবিলিটি। কেন? কারণ এই যে ট্যাক্সের টাকাটা যে আমি আমার কাছে রাখবো বা আমার কাছে থাকবে, এই টাকা কি আমার? এই টাকা গভর্নমেন্ট, যার কারণে এটা আমার কাছে কি গভর্নমেন্টের টাকা আমার কাছে রাখাটা কি লাইবিলিটি, যার কারণে এটা অটোমেটিক লাইবিলিটি অ্যাকাউন্ট। এখন বলছে কি শো ট্যাক্স অ্যামাউন্ট অন রিটার্ন লাইন, ভ্যাট ডিউ অন সেলস আদার আউটপুটস, এটা আপাতত দিয়ে দিই। আর হচ্ছে শো ট্যাক্স অ্যামাউন্ট অন রিটার্ন লাইন, আচ্ছা নেট অ্যামাউন্ট, আচ্ছা নেট ভ্যালু ফর সেলস, এই দুইটা দেওয়ার কারণ কি আমরা তাহলে নেট ভ্যালু আর ট্যাক্স অ্যামাউন্টটা আলাদা করতে পারি। রিটার্ন লাইনে আমার নেট ভ্যালু কত, আমার ট্যাক্স ভ্যালু কত, এই দুটো আলাদা করে শো করবে, এটা আমরা ঠিক করলাম। এখন এখানে পারচেজে আমরা টিক দিব না, কারণ কি, কারণ এটা আমরা ঠিক করতেছি কিসের জন্য? সেলসের জন্য। তাহলে এখানে যদি আমি সেভ করি, ইউকে ভার্সনে কি করা যায়, এই ট্যাক্স রেটগুলো অ্যাড করা যায়, তাই না? যেমন আমি যদি এখন অ্যাড ট্যাক্স দেই, ট্যাক্স রেটে যাই, আমি আর একটা দিই সেলস ট্যাক্স 5%, হ্যাঁ এটা আমি সেলসে দিলাম, এই জায়গায় দিলাম আমি 5, এখানে লাইবিলিটি অ্যাকাউন্ট, এখানে হ্যাঁ হ্যাঁ দেখা দিচ্ছি সব দেখা দিচ্ছি সেভ। তাহলে আমি 10% এবং 5% ট্যাক্স অ্যাড করব, যেখানে আমার 10% দরকার হবে ইউজ করবো, 5% দরকার হবে ইউজ করবো। আরেকটা জিনিস দেখেন, এইটাতে আমি দেই হচ্ছে পারচেজ ট্যাক্স, ধরেন দিলাম আমি 10%, এইটার নাম কিন্তু আরেকটা হইতে পারে ট্যাক্স অন এক্সপেন্স। পারচেজ মানে কি আমি এক্সপেন্স করি না, ওটা যদি ইনকাম হয় এটা এক্সপেন্স হইতে পারে, এই নামও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে এইবার আমরা কি করব, এইখানে আর টিক দিব না, টিক দিব হচ্ছে এইটাতে, এইটা আমার পারচেজ ট্যাক্স হচ্ছে 10%, এটা আমার লাইবিলিটি অ্যাকাউন্ট। আমি পারচেজ করি আর যাই করি ট্যাক্স তো আমাকে দিতেই হবে। পারচেজ ট্যাক্স যদি আমার কাছে থাকে তাহলে এটা আমার লাইবিলিটি অ্যাকাউন্ট। এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কুইক বুকে, মানে আপনি যেটা জিরোতে যেটা দেখছেন পারচেজ ট্যাক্স মানে ট্যাক্সটা আরেকজনকে দিয়ে দিচ্ছি, ওটা তো আমার লাইবিলিটি হওয়ার কথা না, তাই না? কিন্তু কুইক বুকে অপশন দুইটা আছে, দুইটাই বলতেছি আপনাকে। একটা হলো ট্যাক্স, যদি পারচেজ ট্যাক্স আপনি আপনার কাছে রাখেন, হ্যাঁ পারচেজ আপনার কাছে রাখেন, তাহলে এটা যদি রাখেন আর কি, যদি এই সিস্টেম করেন তাহলে এটা আপনার লাইবিলিটি অ্যাকাউন্ট হবে। আর যদি পারচেজ আপনি দিয়ে দেন তাহলে কি হবে, অ্যাসেট অ্যাকাউন্ট হবে, তাই না? দেখিয়ে দেখেন আছে কিনা, এক্সপেন্স লাইবিলিটি এক্সপেন্স নন ট্র্যাকিং, না এখানে আরেকটা জিনিস ছিল, এটা এখানে নাই কেন, না টোটাল ভ্যালু অফ গুডস, না এটা না, নেট ভ্যালু অফ পারচেজ, নেট ভ্যালু অফ পারচেজ দিলাম, এইটাতে আমি এক্সপেন্স করে দিই, কারণ আমার তো আমি যখন টাকা দিচ্ছি 100 টাকায় 10 টাকা ট্যাক্স দিচ্ছি, মানে প্রোডাক্টের দাম দিচ্ছি ধরো 110 টাকা, তাহলে টোটাল টাকাটা কি আমার, এই জন্য আমি এটা এক্সপেন্স করব। আচ্ছা এইখানে দেখেন এই জিনিসটা আগে ইয়েতে ছিল, কুইক বুকে ছিল কি যে আপনি টাকাটা নিজের কাছে রাখতে পারেন, এটা অন্যভাবে দেখাইতো, এখন এটা দেখাচ্ছে হচ্ছে লাইবিলিটি আর এক্সপেন্স, বুঝতে পারছেন? আবার জিরোতে কিন্তু এই অপশন নাই, আপনি নিজের কাছে রাখতেই পারবেন,
যার কাছে কিনেন তার কাছে দিয়ে দিতে হবে, অপশনই নেই। এখন আসেন আমার ট্যাক্স সেটগুলো কই গেল, সিআইএস এডিট ভ্যাট। আচ্ছা দেখেন, যদি আপনি কোনো কিছু এডিট করতে চান তাহলে দুইভাবে করতে পারবেন, একটা হলো সেটিংস, একটা হলো রেট। যদি আপনার রেটে ভুল হয়, হওয়ার কথা 20% নিচের ঘরে দিয়ে ফেলছেন 15%, হ্যাঁ, রেটে ভুল হলে যাবেন এডিট রেটে। এডিট রেটে গিয়ে দেখেন আপনি কোনটা কোনটা নিজে করছেন। দেখেন এখানে ডিফল্ট কিন্তু অনেকগুলো দেওয়া আছে, ইউকেতে যা যা লাগবে ডিফল্ট অনেকগুলো দেওয়া আছে। এখন আপনি কোনটা কোনটা করছেন দেখেন, সেলস ট্যাক্স 5% করছেন না আপনি, আপনি এটা এডিট করতে পারবেন। এইটা গিয়ে এখানে আপনি লেখার কথা ছিল 5%, ভুলে লিখছিলেন 15% মনে করেন, তাহলে এটা আপনি চেঞ্জ করতে পারতেছেন, ঠিক আছে। তো আপনি যেগুলো যেগুলো ক্রিয়েট করছেন সেগুলো এডিট করার অপশন আছে। আবার এর মধ্যে থেকে দেখেন কোনোটা অন আছে, কোনোটা অফ আছে। যেমন স্ট্যান্ডার্ড, ওই যে বললাম না ফ্ল্যাট রেট 20%, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড 20%, ঠিক আছে। এখন ধরেন আপনি এর মধ্যে আপনার অন্য কিছু একটা লাগবে, ধরেন 20% আরসি, এইটা আপনার লাগবে, এগুলো আপনি অন করে নিতে পারবেন। কিন্তু এই যে হ্যাঁ, যেটা লাগবে সেটা আপনি অন করে নিতে পারবেন, যেটা লাগবে না সেটা অফ করে রাখবেন। আর যেগুলো আপনি নিজে ক্রিয়েট করছেন সেগুলো আপনি এডিট করতে পারবেন, আর যেগুলো ডিফল্ট দেওয়া আছে সেগুলো এডিট করার কোনো অপশন নাই। ওকে, তো এই মূলত ভ্যাট ট্যাক্স, আর অনেক কিছু আছে, এখন অ্যাড করে আসেন। আচ্ছা, এরপরে আসেন ভ্যাটটা কেন লাগবে। কোনো একটা ট্রানজ্যাকশন আমরা করতে গেলেই আমাকে ওখানে ভ্যাট রেট সিলেক্ট করতেই হবে, সেটা পারচেজ হোক আর সেলস হোক। এরপরে আসেন ভ্যাট ট্যাক্সের পর আমরা অ্যাড করবো হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট। কারণ আপনি যদি কোনো একটা মানে যাই করতে যান, চার্ট অফ অ্যাকাউন্ট লাগবে না। আচ্ছা, চার্ট অফ অ্যাকাউন্ট সবাই বুঝেন? সবাই মানে বুঝেন না এমন কেউ আছেন? সবাই বুঝেন, তাহলে তার ব্যাখ্যা করার দরকার নেই। এই চার্ট অফ অ্যাকাউন্টটা আমার ট্রানজ্যাকশন করতে গেলে লাগবে। প্রথমে লাগবে ভ্যাট ট্যাক্স, দেখলাম। চার্ট অফ অ্যাকাউন্ট লাগবে। চার্ট অফ অ্যাকাউন্ট কেন লাগবে? ধরেন আপনি কোনো জায়গায় কিছু কিনবেন, পারচেস করবেন, তো পারচেস করবেন, ওই প্রোডাক্টটা আপনার ইনভেন্টরিতে আসবে না, তাহলে আপনার ইনভেন্টরি অ্যাসেট বলে একটা চার্ট অফ অ্যাকাউন্ট লাগবে। এই যে জিনিসটা কিনবেন, এইটা কেনার জন্য আপনার টাকা যাবে, হয় ক্যাশ অ্যাকাউন্ট থেকে যাবে, নাহলে ব্যাংক থেকে যাবে। ব্যাংক বা ক্যাশের চার্ট অফ অ্যাকাউন্ট লাগবে, লেজার তো লাগবে, আপনার রেজিস্টার তো লাগবে, কোথায় তুলবেন, তাই না? এরপরে যে খরচটা করতেছেন এটা কই যাবে, কস্ট অফ গুডস চলে যাবে, এটা লাগবে। আবার কোনো জিনিস বিক্রি করতে গেলে আপনার ইনকাম অ্যাকাউন্ট লাগবে, তাই না? প্রোডাক্ট ইনভেন্টরি থেকে চলে যাচ্ছে, আপনার ইনভেন্টরি অ্যাসেট থেকে প্রোডাক্ট কমে যাবে, সেই অ্যাকাউন্টটা লাগবে। তো চার্ট অফ অ্যাকাউন্ট লাগবে। এখন এই চার্ট অফ অ্যাকাউন্ট আমরা কোথায় পাবো? চার্ট অফ অ্যাকাউন্টটা পাবো আমরা ট্রানজ্যাকশন না পাবো, কিন্তু আপনি ইয়েটা কোথায় আছে, মানে কি বলে এটা, চার্ট অফ অ্যাকাউন্টটা কি জিনিস? এইটা যদি আমরা একটু এক্সাম্পল দেই, এক্সাম্পলটা কিরকম হবে, ধরেন আমার বাসায় আমার একটা হিসাবের খাতা আছে, আমার বাসার হিসাবের খাতা মেনটেন করি, তাই না? তো ধরেন হিসাবের খাতাটার নাম হচ্ছে এক্সপেন্স, খরচ, আমার কোথায় কোথায় খরচ হয় এটা আমি খরচ করি। এই যে আমার একটা রেজিস্টার যার উপরে আমার খরচ, এই খরচটাই হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট। আপনি তো ব্যাংকে, না না আপনি ব্যাংকে না, আমার আব্বা সোনালী ব্যাংকে ছিল। তো আমরা স্কুলে পড়ি, তখন আমার আব্বা মাঝে মাঝে ওই যে ব্যাংকে চেক দিয়ে যেত, আমরা ব্যাংকে যাইতাম ভাঙাইতে, সোনালী ব্যাংকে। তো আমরা যখন ছোট, এখন তো ডিজিটাল হয়ে গেছে সব, তখন দেখতাম যে ব্যাংকে যে আমি ক্যাশে চেকটা দিলে উনি চেকটা দিতেন পিছনে আরেকজনকে, যিনি চেকটা পাস করবেন। হ্যাঁ, এখন উনি কি করতেন, উনি চেকটা নেওয়ার পিছনে বিশাল বিশাল রেজিস্টার ছিল, বালাম বই ছিল অনেক বড় বড়। হ্যাঁ, উনি ওই মানে ওই অ্যাকাউন্টটা কোন খাতায় আছে সেই খাতাটা খুলতেন, খুলে তারপর ওই অ্যামাউন্টটা ওখান থেকে মাইনাস করে ব্যালেন্স লিখে চেকটা পাস করে দিতেন।
এই যে রেজিস্টারটা, এই রেজিস্টারটা কি হলো, একটা সময় রেজিস্টারটা বিলুপ্ত হয়ে এটা এক্সেল একটা শিটে চলে আসলো। এখন এক্সেল শিট থেকে একটা নামের মধ্যে চলে আসছে আর কি। এই রেজিস্টারটাকেই বলে চার্ট অফ অ্যাকাউন্ট। এই রেজিস্টারটাই হচ্ছে লেজার। আমরা যে নামে ওই খাতের হিসাবটা একটা খাতায় লিপিবদ্ধ করতেছি সেটাই হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট। যেমন ধরুন আমার ইনকাম, একটা ব্যবসায়ী ইনকাম আমি একটা রেজিস্টার লিপিবদ্ধ করতেছি, তাই না? তো কোথাও ইনকাম হলে আমি ওখানে লিখি, কোথাও ইনকাম হলে আমি ওখানে লিখি। সেই খাতাটাই এখন সফটওয়্যারে শুধু ইনকাম নামে একটা নামে চলে আসছে। এটাই হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট। তো যখন আমি কোনো সেল করব বা কিছু পারচেস করব, তাহলে আমার কয়েকটা জায়গায় এটা হিট করবে। আমার ইনকাম হিট করবে, আমার ইনভেন্টরি যেখানে আমি রাখছি সেখান থেকে কমে যাবে, সেখানে হিট করবে, এরকম অনেক জায়গায় এটা ইফেক্ট ফেলবে। তো এই যে চার্ট অফ অ্যাকাউন্ট, এইটা কিন্তু আমাদের প্রতিদিনই লাগবে। যে কাজই করতে যাবেন, এক্সপেন্স করতে যাবেন, এক্সপেন্সের চার্ট অফ অ্যাকাউন্ট লাগবে, ইনকাম করতে যাবেন, ইনকামের চার্ট অফ অ্যাকাউন্ট লাগবে। এই চার্ট অফ অ্যাকাউন্ট কিন্তু আমাদের প্রতিদিনই লাগবে। তো যার কারণে এই চার্ট অফ অ্যাকাউন্টটা আমরা অ্যাড করব কি করে, এটাতে কাজ করব কি করে, এই জিনিসটা আমাদের খুব জরুরি। কোনো একটা ট্রানজাকশন করতে গেলে চার্ট অফ অ্যাকাউন্ট, এইটা আমরা এখানে পাবো কোথায়? আমরা লগ ইন করার পর বাম পাশে এই যে ব্ল্যাক কালারের যে প্যানেলটা আছে, এই প্যানেলের এই ট্রানজ্যাকশন আসবো, ট্রানজ্যাকশন থেকে নিচে আসলে পাবো চার্ট অফ। তো এইখানে যখন আমরা ক্লিক করব, এখানে দেখেন ডিফল্ট কিছু চার্ট অফ অ্যাকাউন্টস দেওয়া আছে। প্রিপেমেন্ট, তারপর কি আনক্যাটাগরাইজড, এটা যেটা আমি কোনো খাতেই ফেলতে পারবো না সেটা আনক্যাটাগরাইজে যাবে। হ্যাঁ, এরকম দেখেন অ্যাক্রুয়াল, ভ্যাট কন্ট্রোল, এরকম অনেক কিছু আমাদের এখানে দেওয়া আছে। এখন এখানে নাই কি? এখানে নাই ধরেন আমার ক্যাশ অ্যাকাউন্ট এখানে নেই, আমার ব্যাংক এখানে নেই। ধরেন আমি একটা ব্যাংক থেকে কি করব, পেমেন্ট করব। তাহলে আমি পেমেন্টটা যদি দেখাইতে যাই, তো সেই ব্যাংকটা আমার চার্ট হবে, সেই খাতাটা, সেই রেজিস্টারটা তো আমার হাতে থাকতে হবে। তা না হলে আমি ওখানে ব্যাংকের খরচটা দেখাবো কি করে? ব্যাংকে একটা পাসবই ছিল না, এই পাসবইটা থাকতো কার কাছে? কাস্টমারের কাছে। তাহলে আমরা যখন চেকের সাথে পাসবইটা দিতাম, পিছনে ব্যাংকের খাতায় ব্যাংকের রেজিস্ট্রি ঠিক করতো আর পাসবইয়ের মধ্যে লিখে দিত, তাই না? তাহলে এই যে পাসবই, এটা হলো আমার চার্ট অফ অ্যাকাউন্ট, আমার স্টেটমেন্ট। আর ব্যাংকের কাছে যেটা আছে ওইটা হচ্ছে ব্যাংকের চার্ট অফ অ্যাকাউন্ট, ব্যাংকের কাছে আছে, এটা আমার কাছে আছে। সবাই কি বুঝতে পারতেছেন? এখন এই জায়গায় আমার ব্যাংক না থাকা মানে আমার ব্যাংকের পাসবই নাই, আমার চার্ট অফ অ্যাকাউন্ট এখানে নাই। তার মানে আমাকে এখানে একটা চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনাদেরকে যদি একটু দেখাই, আপনাদেরকে অলরেডি আমি জিনিসটা দিচ্ছি, আপনারা আরেকবার একটু দেখবেন। আজকেও লিঙ্ক দিচ্ছি। হ্যাঁ, একটা ওয়ার্ড ফাইল দিছিলাম ফার্স্ট ক্লাসে, আজকে আবার দিছি তো লিঙ্কটা, ওই লিঙ্ক থেকে সবগুলো ফোল্ডার ডাউনলোড করে রেখে দিলাম। এটা মধ্যে সবকিছু আছে, সব আছে, মানে কুইক বুকে সব আছে। হ্যাঁ, সব ডকুমেন্ট ডাটা পাবেন সব। মানে এটা যদি আজকে ডাউনলোড করে রেখে দেন তাহলে হবে কি, এরপরে ডাটা পাচ্ছি না, হারাই গেছে, এটা বলতে হবে না। ক্লাস ওয়াইজ যখন আসে তো আপনি নিজেই বের করতে পারবেন। ভিডিওগুলোর জন্য আলাদা একটা কেমনি কেমনি করা হচ্ছে না। আচ্ছা দেখেন, এই যে ওয়ার্ড ফাইলটা দিছি, এখানে কোম্পানির নাম টাম সব ছিল, একটা অ্যাড্রেস ছিল হচ্ছে আপনার ইউকে এর, একটা অস্ট্রেলিয়ার, একটা ইউএস এর, মানে যখন যেটাতে আমরা খালি পাই তখন সেটাতে আমরা অ্যাকাউন্ট করি। এই যে নিচে দেখেন এই যে সেট আপ ট্যাক্স, এখানে দেখেন এখানে বলা আছে কিন্তু। হ্যাঁ, আপনারা কিন্তু এই ট্যাক্সগুলো সেট আপ করতে পারবেন। আপনারা যেটা করবেন 2%, 2.5%, 3% ইউকে অ্যাকাউন্ট খুলে অ্যাড করা শিখবেন, নিজেরা অ্যাড করবেন, সমস্যা নেই। তো এটা তো আর অ্যাড করতে হতে টাকা লাগতেছে না। ওকে, তারপর দেখেন এই যে আমরা যে ইয়েগুলো দেখাইছিলাম, সেটিংসের সময় দেখেছিলাম নেট 30 কীভাবে হয়। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু এখানে আছে। এই যে এখানে দেখেন আছে চার্ট অফ অ্যাকাউন্টস। ওকে, এই চার্ট অফ অ্যাকাউন্টসের মধ্যে দেখেন আছে ব্যাংক, পেপাল, ক্রেডিট কার্ড, তারপর ওনার্স ইকুইটি, এগুলো সেগমেন্টেশন ভাগ করাই আছে, এক্সপেন্স। হ্যাঁ, এখন ধরেন একটা ব্যাংক, এই যে বললাম একটা যে ট্রানজ্যাকশন করতে যান, কিছু পারচেস করতে যান, তাহলে পেমেন্ট করবেন কোথা থেকে? হয় ব্যাংক থেকে করবেন, নাহলে আপনার ক্যাশ অ্যাকাউন্ট থেকে করবেন।
সেইটা আপনি আপনার সেই যে খাতা পাস বইটা এখানে আপনি অ্যাড করবেন কি করে? পাস বইটা যদি এখানে অ্যাড না থাকে, আপনার রেজিস্টার যদি এখানে অ্যাড না থাকে, লেজার যদি অ্যাড না থাকে, তাহলে আপনি ওখান থেকে খরচ বা ইনকাম দেখাবেন কি করে, তাই না? তো ধরেন আমাদের এখানে ব্যাংক আছে, একটা ব্যাংকের নাম হচ্ছে ওয়েলস ফার্গো চেকিং, ওপেনিং ব্যালেন্স 1/1/2021 ছিল $250 দিয়ে শুরু করছিল। এখন আসেন আমরা কি করলাম, আমরা ট্রানজ্যাকশন থেকে চার্ট অফ অ্যাকাউন্টে আসলাম, এসে দেখলাম যে এখানে ডিফল্ট অনেকগুলো আছে, কিন্তু আমরা এখন দেখাইতে গেলে যে চার্ট অফ অ্যাকাউন্ট আমার দরকার একটা ব্যাংক, সেটা নাই। সেটা কীভাবে অ্যাড করবো? যাবো আমরা নিউ অ্যাকাউন্টে, নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো, ক্লিক করলে এরকম একটা উইন্ডো আসবে। এখন বলতেছে অ্যাকাউন্টের নাম কি হবে। আচ্ছা, নর্মালি ধরেন আমরা একটা কোম্পানির যদি অ্যাকাউন্ট ব্যাংকে করি, তাহলে কোম্পানির নামে করি, তাহলে আমাদের কোম্পানির নাম কি? ডেল্টা হেলথ কেয়ার। তাহলে ডেল্টা হেলথ কেয়ারের নামে ওয়েলস ফার্গো ব্যাংকে একটা অ্যাকাউন্ট করছি, সেই অ্যাকাউন্টটা আমি সেই অ্যাকাউন্টের পাসবইটা আমি এখানে তুলতেছি, তাই না? এখন আসেন, তাহলে আমি ব্যাংকের নাম দিই ওয়েলস ফার্গো চেকিং। ওয়েলস ফার্গো চেকিং শব্দটার অর্থ হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। ব্যাকস্পেস দিই, ওয়েলস ফার্গো চেকিং। তার আগে আমরা কি দেব? সংক্ষেপে লিখলাম ডেল্টা হেলথ কেয়ার লিমিটেড। ওকে, ডেল্টা হেলথ কেয়ার লিমিটেড ওয়েলস ফার্গো চেকিং। আমি এই যে পরের যে বিষয়টা আমি অ্যাড করতেছি, এটা আমি পার্সোনালি আপনাদেরকে করতে বলি। এর কারণটা হচ্ছে, ধরেন একই কোম্পানির একই ব্যাংকে কয়েকটা অ্যাকাউন্ট থাকতে পারে, থাকতেই পারে, তাই না? এখন যাতে আমি, আমার কাছে 4-5টা পাসবই আছে একসাথে, আমি এখন করলাম কি, ব্যাংকে জমা দিলাম এক অ্যাকাউন্টে ভুল করে, ওই একই ব্যাংকের আর এক অ্যাকাউন্টে, একটা সেভিংস অ্যাকাউন্ট, একটা কারেন্ট অ্যাকাউন্ট, ধরেন আমি সেভিংস অ্যাকাউন্টে ভুল করে তুলে ফেললাম, এরকম ভুল হইতে পারে না? এই জন্য আমি করবো কি, ধরেন আমার অ্যাকাউন্টের লাস্ট 4টা ডিজিট এইভাবে আমি পিছনে লিখে রাখবো, যাতে আমার ভুল হওয়ার কোনো সম্ভাবনা না। একটা হলো ডেল্টা হেলথ কেয়ার লিমিটেড, ব্যাংক হচ্ছে ওয়েলস ফার্গো, চেকিং অ্যাকাউন্ট মানে কারেন্ট অ্যাকাউন্ট, আর আমার লাস্ট 4টা ডিজিট হচ্ছে এটা। ওকে, এখন আসেন, এটা দিলাম অ্যাকাউন্টের নাম। এখন বলছে কি অ্যাকাউন্ট টাইপ। অ্যাকাউন্ট টাইপ কি? অ্যাকাউন্ট টাইপ এখানে একটু ক্লিক করি, এখানে যে কয়টা আছে এর কয়টার বাইরে কিন্তু আপনি দিতে পারবেন না, এর মধ্যে থেকে সিলেক্ট করতে হবে। তাহলে ব্যাংকে টাকা জমা দিলে, ব্যাংকে টাকা রাখলে আমরা ব্যবসায়িক হিসেব থেকে কি ধরে নিতে পারি, অ্যাকাউন্টিং হিসেবে কি ধরে নিতে পারি, যে আমার কাছে ক্যাশ টাকাই আছে। ব্যাংকে টাকা থাকা মানে আমার কাছে টাকা, ক্যাশ টাকা আছে। তাহলে এখানে অ্যাকাউন্ট টাইপ হবে ক্যাশ অ্যান্ড ক্যাশ, ক্যাশ অ্যাট ব্যাংক ইন হ্যান্ড। ওকে, না, ব্যাংকে টাকা কারেন্ট অ্যাসেট ঠিক আছে, কিন্তু এটা এখানে আপনি কারেন্ট অ্যাসেট দিতে পারবেন না। এখানে হচ্ছে কারেন্ট অ্যাসেটের জায়গায়, কারণ টাকাটা তো এখানে ক্লিয়ার করাই আছে, ক্যাশ অ্যাট ব্যাংক ইন হ্যান্ড। কারেন্ট অ্যাসেট বলতে অন্য কিছু বুঝাইতে পারে, তো এইটা যাতে আমার ব্যাংকের টাকাটাই বুঝায়, এই জন্য আমি এটা দিব। হ্যাঁ, আর এখানে দেখেন ক্যাশ অন হ্যান্ড, এখানে যদি কোনো জায়গায় যদি এখানে ব্যাংক লেখা থাকে, ব্যাংক, তাহলে আমরা ব্যাংক সিলেক্ট করবো, আদারওয়াইজ আমরা ক্যাশ অন হ্যান্ডে সিলেক্ট করবো। কারণ কি, আমরা অ্যাকাউন্টিংয়ের ভাষায় জানি ব্যাংকে টাকা থাকা মানে আমার কাছে লিকুইড ক্যাশ থাকা একই কথা। ওকে, এখন আসেন মেক দিস অ্যাকাউন্ট সাব অ্যাকাউন্ট, এই জিনিসটাকে আমি পরে দেখাচ্ছি। আচ্ছা, ডিফল্ট ভ্যাট কোড না, এটা আমি আগেই বসাবো না। এখন বলছে কি ওপেনিং ব্যালেন্স, তাহলে আমার এই কথা অনুযায়ী আমি 250 টাকা নিয়ে শুরু করছি এই অ্যাকাউন্টটা, তাই না? তাহলে আমার ওপেনিং ব্যালেন্স হচ্ছে 250। এখানে দেখেন বলতেছে, এই জায়গায় বলতেছে এটাকে বলে অ্যাজ অফ ডেট, আপনি কবে অ্যাকাউন্টটা শুরু করছেন, ঠিক আছে, সেই ডেটটা দিতে হবে। সেই ডেটটা কবে, এখানে বলতেছে দেখেন 1/1/2021, 1 জানুয়ারি 2021। এখন এই অ্যাজ অফ ডেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমরা অনেক সময় দেওয়ার সময় এখানে অ্যাজ অফ ডেটটা ভুলভাল দিলাম। এখন এখানে বলছে 1/1/2021, কিন্তু আপনি এই ব্যাংক থেকে একটা পেমেন্ট দেখাইতে চাচ্ছেন, সিস্টেমে দেখাইতে চাচ্ছেন 30/12/2020। আমি ক্লাস শেষ করছি। ঠিক আছে, তাহলে আমি একটা ট্রানজেকশন দেখাতে চাচ্ছি 30/12/2020, মানে 1 জানুয়ারি 2021-এর একদিন আগে, মানে 31 তারিখের একদিন, 2 দিন আগে।
সেইটা যদি এই ব্যাংক থেকে আমি দেখাইতে চাই তখন বলবো সামথিং ওয়েন্ট রং, কিছু একটা ভুল হচ্ছে। কারণ কি? কারণ 30/12/2020 এই অ্যাকাউন্টে আপনার ছিল না, আপনি এখান থেকে পেমেন্ট কীভাবে দেন? এই জন্য এই অ্যাজ অফ ডেটটা খুবই ওকে। তাহলে আমরা একটা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করার সময় এখানে আমার যেতে হবে, এখানে এই অপশনটা নাই, একটা একটা করে যেতে হবে। ইয়াতে যেমন আপনার জিরোতে যেমন নিচে সাল অপশনটা থাকে, ইয়ার টু ইয়ার চেঞ্জ করা যায়, এখানে সব জায়গায় অপশনটা নাই। 2021 আসছি, এই জানুয়ারির 1 তারিখ 2021 এই ডেটে এই ব্যালেন্স নিয়ে আমার অ্যাকাউন্টটা শুরু হয়েছে। তার মানে 1 জানুয়ারি 2021 পর থেকে আমি যে কোনো ট্রানজাকশন এই ব্যাংকে দেখাতে পারবো। কিন্তু 1 জানুয়ারি আগে দেখাতে গেলে ও বলবে যে ভাই ওই সময় তোমার অ্যাকাউন্ট ছিল না, তুমি কি হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? তাহলে এইটা আমি ডেসক্রিপশন দিলে দিতে পারবো, দিয়ে আমি এটা সেভ করে দিই। এইখানে একটা জিনিস আপনাদেরকে গত ক্লাসে আমি দেখাইছিলাম, কি বলছে মানে কি, সাইন আউট হয়ে গেল কেন? ব্যাংক কি আমার অ্যাড হয়েছে নাকি হয়নি, হঠাৎ সাইন আউট হয়ে গেল কেন? ওয়েলস ফার্গো, না ওয়েলস ফার্গো অ্যাড হয় নাই, অ্যাড হওয়ার সময় সাইন আউট হয়ে গেছে। তাহলে আমরা যদি আসি $250, ওকে। এখানে দেখেন এই যে ওয়েলস ফার্গো আসছে না এখানে, তাহলে এই 250 টাকা নিয়ে আমার ওয়েলস ফার্গো এখানে আছে। এখানে দেখেন গত ক্লাসে একটা জিনিস দেখেছিলাম সেটিংসে, অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংসে এখান থেকে যাব আমি অ্যাডভান্স, বাকিগুলো করা যাবে, আমি অ্যাডভান্সটা দেখাই, চার্ট অফ অ্যাকাউন্টসের বিষয়টা একটু দেখাই। এই যে চার্ট অফ অ্যাকাউন্টস দেখেন, এখানে যদি আমি এডিট করি, এখানে হচ্ছে এনাবল অ্যাকাউন্ট নাম্বার, আমরা চার্ট অফ অ্যাকাউন্টসের নাম্বার দিতে পারবো না, এখানে কিন্তু এটা অফ করা আছে, যার কারণে চার্ট অফ অ্যাকাউন্টসের কোনো নাম্বার অপশন আসে নাই। এটাকে আমি অন করলে এখানে টিক দেবো, শো নাম্বার দিয়ে সেভ করব, ডান করে দিই। এখন কি হয় দেখেন, আমি যদি আরেকটা অ্যাকাউন্ট অ্যাড করি, আমি মনে করতে হবে আমার বাসায় লাইন দিচ্ছে BTCL, মানে আমি যেখানে থাকি তো সরকারি মানে আবাসন, তো কোয়ার্টার না, ওটা হচ্ছে ওই যে সরকারি কিছু ইয়ে বানাইছে না, ওই যে দিয়াবাড়ি যেমন বানাইছে ওইরকম মিরপুর 12 নম্বরে বানাইছে, আমি ভাড়াই থাকি ওখানে। ওখানে যেটা হচ্ছে যে ওদের লাইন ওখানে ওই BTCL ছাড়া কেউ দিতে পারবে না সরকারি, সেই লাইনের অবস্থা সাংঘাতিক খারাপ। BTCL মানে কি, তার তো আরো ইয়ে থাকার কথা, স্পিড থাকার কথা।
এই যে দেখেন এই যে অ্যাকাউন্ট নাম্বার, একটু আগে কিন্তু এই জিনিসটা ছিল না। তার মানে আমার যদি অ্যাকাউন্ট নাম্বার দিতে হয়, কোথায় যেতে হবে? সেটিংস থেকে অ্যাডভান্সে যেতে হবে, চার্ট অফ অ্যাকাউন্ট ওপেন করে নাম্বারটা এনাবল করে নিতে হবে। একটু আগে যা করলাম দিতে পারবেন, এডিট করলে দিতে পারবেন, দেখাই দিচ্ছি। ওকে, আচ্ছা এখন দেখেন আরেকটা চার্ট অফ অ্যাকাউন্ট আমি অ্যাড করি। ধরেন ধরেন একটা ক্রেডিট কার্ড অ্যাড করি। হ্যাঁ, আরবিএস ভিসা গোল্ড, এটার নাম দিলাম আমি ভিসা গোল্ড। হ্যাঁ, তার আগে আমি দিই হচ্ছে ডেল্টা হেলথ কেয়ার লিমিটেড। ডেল্টা হেলথ কেয়ার লিমিটেড আরবিএস ভিসা গোল্ড, অ্যাকাউন্ট নাম্বার দিলাম আমি ধরেন 1002, ব্যাংকটাকে দিব 1001, এই জন্য একটা ফাঁকা রাখলাম। এখন আসেন অ্যাকাউন্ট টাইপ কী হবে বলেন? এখানে ক্রেডিট কার্ড অপশনই আছে, দেখছেন? এখানে ক্রেডিট কার্ডের ক্ষেত্রে ক্যাশ অন ব্যাংক অ্যান্ড ইন হ্যান্ড এটা হবে না কেন? এটা তো আপনার টাকা না, ক্রেডিট কার্ডে যা ব্যবহার করুন লোন, লাইবিলিটি অ্যাকাউন্ট, এই জন্য এখানে ক্রেডিট কার্ড, এখানে অটোমেটিক ক্রেডিট কার্ডই আসবে। ইয়াতেও কিন্তু তাই ছিল, তাই না? জেরোতে মনে আছে একটা ছিল ক্রেডিট কার্ড আর ছিল আদার্স। ক্রেডিট কার্ড হলে ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড ছাড়া বাকি যা হবে সব আদার্স, সব হচ্ছে অ্যাসেট অ্যাকাউন্ট, আর ক্রেডিট কার্ডটা হচ্ছে লাইবিলিটি। হ্যাঁ, আচ্ছা তাহলে এটা দিলাম। এখন এটার ওপেনিং ব্যালেন্স কিছু আছে কিনা দেখি। 170 টাকা 20 পয়সা আছে ওপেনিং ব্যালেন্স। ওপেনিং ব্যালেন্স 170 টাকা 20 পয়সা মানে কি? 170 টাকা 20 পয়সা অলরেডি আমি লোনে আছি, কিন্তু ক্রেডিট কার্ডের ব্যালেন্স 0 টাকা মানে ঠিক আছে, ক্রেডিট কার্ডের ব্যালেন্স 100 টাকা মানে 100 টাকা লোনে আছে, আর মাইনাস টাকা মানে আরো ভালো, লাভে আছে, মানে বেশি টাকা দিয়ে আছে। ওকে, আচ্ছা ডেট কবে? ডেট হচ্ছে এটাও 1/1/2021। মানে এখানে একটা ওই যে সালের অপশন দিলে ভালো হতো, তাই না? সাল সাল সালের আসসালামু আলাইকুম। জি বস, আলহামদুলিল্লাহ। আমি ক্লাসে আছি, বলেন, সমস্যা নেই। আমি ফ্রি হয়ে ফোন দিচ্ছি আপনাকে। হ্যাঁ হ্যাঁ, আমি ফোন দিচ্ছি। জি, আসসালাম। না, এই যে এটা আসে না তো, ইয়ার যে যেমন ছিল ক্লিক করলে আগে সাল আসতো, মাস আসতো, তারপর ডেট। এইটা হলো একটা ঝামেলা, টাইপ করে দিলে নেয় না। আচ্ছা এটা বুঝলাম তো আমরা নাকি? ওকে, এটা আমরা সেভ করি। তাহলে অলরেডি আমার লাইবিলিটি অ্যাকাউন্টে কিন্তু কিছু টাকা ঢুকে গেছে। এখন আপনারা যেটা করবেন, আপনাদের কাজ হচ্ছে এই যে বাকি যে চার্ট অফ অ্যাকাউন্টগুলো আছে, হ্যাঁ, এই যে এগুলো, হ্যাঁ, এই চার্ট অফ অ্যাকাউন্টগুলো আপনারা অ্যাড করবেন। ভুল হলো না ঠিক হলো এটা পরে অ্যাড করবেন, আর ভুল হইলে সেটা পরে দেখা যাবে, ভুল না হলে তো আসলটা শেখা যাবে। হ্যাঁ, মানে ইম্পোর্ট যদি করি, দেখাচ্ছি। ইম্পোর্ট করতে গেলে কি করবো? এটা তো হচ্ছে সিঙ্গেল অ্যাকাউন্ট যদি লাগে, আর যদি ধরেন যে আপনি একদম শুরু থেকে কাজ করতেছেন, একবারে ওনার এক্সেলে আছে, তাহলে কি করবেন? এই যে ড্রপ ডাউনটাতে যাবেন, এই যে ইম্পোর্টে ক্লিক করেন, একটা ফরম্যাট দিয়ে দিবে, ওই যে ওর মতো একটা টেমপ্লেট দিবে, ওই টেমপ্লেটে বসাবেন। এই যে ডাউনলোড স্যাম্পল ফাইল, হ্যাঁ, ও না না, এখানে ওই সমস্যা না, না না, এখানে জেরোতে কি ছিল, জেরোতে যদি আমি ইম্পোর্ট করি দুইটা, ওই দুইটা থাকবে, বাকি সব শেষ। এখানে ওই সমস্যা নেই, এখানে আগেরগুলো থাকবে, যে কটা ইম্পোর্ট করবো সে কটা অ্যাড হয়ে যাবে। না না না, এটা এখানে ওটা এখানে কুইক বুকে সুবিধা আছে আর কি।
তো বললাম দুনিয়াতে কোনো সফটওয়্যারই পারফেক্ট না। ওই যে বললাম দুনিয়াতে কোনো সফটওয়্যারই পারফেক্ট না, ঝামেলা আছেই। আচ্ছা দেখেন এইটা হচ্ছে ও নামাই দিচ্ছে কি বলে আমাদেরকে একটা ফরম্যাট। আমরা শুধু হেডলাইনটা রাখবো, হেডলাইনটা রেখে বাকি এগুলো সব ডিলিট করে দিব। ডিলিট, এই মাথাটা কিন্তু রাখা লাগবে, ঠিক আছে? এখন আসেন ধরেন আমার ক্লায়েন্ট আমাকে কোনো একটা ডাটা পাঠাইছে, আমি ডাটাটা একটু দেখি যে কি ডাটা পাঠাইছে। আচ্ছা এখানে তো মনে আছে, এই যে চার্ট অফ অ্যাকাউন্ট। হ্যাঁ দেখেন ও আমাকে পাঠাচ্ছে এইভাবে, ঠিক আছে? ও কিন্তু চার্ট অফ অ্যাকাউন্টের নাম্বারও দিচ্ছে। নাম্বার না থাকলে আমরা দিয়ে দিব, আর যদি নাম্বার না দেওয়ার প্রয়োজন হয় তাহলে দিব না, সমস্যা নেই। তাহলে আমি প্রথমে অ্যাকাউন্ট নাম্বারটা কপি করি, কপি করে আমি যে ফরম্যাটটা নামাইলাম একটু আগে সেই ফরম্যাটটা ওপেন করি। তাহলে অ্যাকাউন্ট নাম্বার পাইছি, আমি এর নিচে বসাই দিলাম অ্যাকাউন্ট নাম্বার। তারপরে কি পাইছি? তারপরে পাইছি হচ্ছে অ্যাকাউন্ট টাইপ। অ্যাকাউন্ট টাইপ পাইছি, অ্যাকাউন্ট টাইপটা এই যে অ্যাকাউন্ট টাইপ, এটা কিন্তু ঠিক পাশেরটাতে নাই। এই ফরম্যাটে যেখানে আছে সেখানেই আমাকে বসাতে হবে অ্যাকাউন্ট টাইপ। এইটা পাইছি কার কাছ থেকে? এটা পাইছি আমার কাস্টমারের কাছ থেকে। সেখান থেকে নিয়ে আমি আমার ফরম্যাটে বসাচ্ছি। এখন ফরম্যাটে যেখানে আছে সেখানেই বসাতে হবে। এটা বলছে কি অ্যাকাউন্ট নেম। এখন ফরম্যাটে এসে দেখি অ্যাকাউন্ট নেম কই আছে, এই যে এটা অ্যাকাউন্ট নেম, এখানে বসাই দেবো। শেষে কি আছে? ডিটেল টাইপ। আমি ডিটেল টাইপটা এখান থেকে নিই। ও সরি, এটা তো টাইপ, এটা হলো ডিটেল টাইপ, এইটাই ডিটেল টাইপ। অ্যাকাউন্ট নেম, ডিটেল টাইপটা বসবে এখানে, আর টাইপটা বসবে হচ্ছে এই যে টাইপ আছে আছে, এই যে টাইপ। না ওইটা আমি টাইপের জায়গায় ভুলে ডিটেল টাইপ বসেছি, বুঝছেন? তাহলে আমার অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম, টাইপ, ডিটেল টাইপ। আমার কি করলাম, আমি যে ফরম্যাটটা নামালাম ফরম্যাটে আমি বসাইলাম, বসে আমি এটা সেভ করি। সেভ এস, এটার জন্য কি, এটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস। এটা আমি ডেস্কটপে সেভ করব। এখন এগুলো আমি কেটে দিই। কেটে দিয়ে আমি এই যে এখানে ব্রাউজ করব। হ্যাঁ ব্রাউজ করে যাব, আমি সেভ করছি ডেস্কটপে চার্ট অফ অ্যাকাউন্ট। এটাকে আমি আপলোড দেই, দেওয়ার পরে এখানে আমি করব নেক্সট। দেখেন এখানে অ্যাকাউন্ট টাইপের ঘরে অ্যাকাউন্ট টাইপ আছে, ও এটা ম্যাপিং করে দিচ্ছে। হ্যাঁ অ্যাকাউন্ট নেমের ঘরে নেম আছে, এগুলো সব ঠিক আছে। এরপর দিব আমি নেক্সট। নেক্সটে আসার পর এই দুটো লাল কালার হয়ে আছে, দেখেন এই দুটো আপলোড নিবে না। এর কারণ কি বলেন তো? ডুপ্লিকেট। আমাদের যে ডিফল্ট যে চার্ট অফ অ্যাকাউন্ট আছে সেই চার্ট অফ অ্যাকাউন্টের মধ্যে এই দুটো অলরেডি আছে। ও এই জন্য বলতেছি এই দুটো নাম অলরেডি আছে। এইটা দেখেন আমি যদি ইম্পোর্ট দেই, সব নিয়ে নিচ্ছে। আচ্ছা তাহলে নামের বানানে কোথাও ইয়ে থাকতে, ও আচ্ছা অ্যাকাউন্ট নাম্বার থাকার কারণে হয়তো নিতে পারে, দেখতেছি। হ্যাঁ একটা স্পেস দিলেও নিয়ে নিবে, বাট লাল কালার যেহেতু দেখাইছে ওই নামে কিছু না কিছু আছে, আমি একটু দেখি আছে। আচ্ছা আজকের ক্লাসে আমি দুইটা জিনিস আপনাদেরকে দেখালাম, আরো দুইটা জিনিস এখানে বাকি থাকবে। হ্যাঁ এই যে দুইটা জিনিসের ডাটা আপনাদেরকে অলরেডি দিয়ে দিচ্ছি। এই দুইটা জিনিস একটা হচ্ছে কাস্টমার এন্ড সাপ্লায়ার আপলোড করা, একটা হচ্ছে প্রোডাক্ট এন্ড সার্ভিস আপলোড করা। এই দুইটার ভিডিও এবং ডাটা আমি দিব, আপনারা বাসায় যেয়ে ট্রাই করবেন। যদি পারলেন তো ওকে, না পারলে নেক্সট ক্লাসে শুরুতে এসে বলবেন যে আমি এটা বুঝি নাই। আমি ওই দুইটা দিয়ে শুরু করব, ওই দুইটা আপলোড করে দিয়ে বা ওই দুইটা আপনাদেরকে বুঝিয়ে দিয়ে তারপর টপিকে যাব।
যদি আপনারা নিজেরা বুঝে ফেলেন, ভিডিওতে সব দেওয়া আছে, দেখে দেখে যদি বুঝে ফেলতে পারেন তো ভালো, না পারলেও কোনো অসুবিধা নাই, নেক্সট ক্লাসের শুরুতে আগে ওটা দেখাবো, তারপর okay? কিন্তু এই ভদ্রলোক তো হ্যাঁ, আমি যেটা করতেছি, আমি এই সবগুলো ডাটা এখানে কিন্তু আপনার কাস্টমার ডাটাও আছে, প্লাস এই যে ফাইনাল আপলোড যেটা লেখা আছে এটা কিন্তু ওই ফরম্যাট করাও আছে। হ্যাঁ, আমি সবগুলোই আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনাদের কাজ হবে এইটা দেখে বাসায় ট্রাই করবেন, যদি পারেন তো আলহামদুলিল্লাহ, না পারলেও কোনো সমস্যা নাই। হুম, ডেফোডিলে না, ও আচ্ছা, না আমি ওনাকে এমনি ফলো করি আর কি। হ্যাঁ হ্যাঁ, ওই আইডিটা ফলো করি আর কি। আচ্ছা, এইটা গেল এটা। আচ্ছা, আর একটা জিনিস আপনাদেরকে আমি একটু দেই, কেমন ভালোই তো মনে হয় নাকি? ওনার সাথে আমার একটু দেখা করার ইচ্ছা, কেমনি দেখা করবো ওটা বুঝতে পারছি না। আচ্ছা, এটা তো চলে আসলো। মানে হয়েছে কি, আপনাদেরকে আজকে আমি ট্যাক্স নিয়ে যত ডিটেলে কথা বলছি, নর্মাল ক্লাসে ট্যাক্স নিয়ে এত কথা বলা হয় না, বুঝছেন? তো যার কারণে আমার এদিকে একটু ইয়া হয়ে গেছে। সমস্যা নাই, আমি দুইটা ভিডিও দিব আপনাদেরকে, আজকের ক্লাসের ভিডিও দিব, প্লাস এখন আমি এই ভিডিওটাও দিয়ে দিচ্ছি। আপনারা এই ক্লাসটা দেখে, আপনাদেরকে আমি ডকুমেন্ট সব দিয়ে দিচ্ছি, ক্লাসটা দেখে ডকুমেন্ট দেখলেই চিনতে পারবেন, ক্লাস দেখলে। যদি তারপরেও না বুঝেন কোনো সমস্যা নেই, নেক্সট ক্লাসের শুরুতে এটা দিয়ে শুরু করব। আমি আপনাদেরকে এই যেটা, লিটার লাইফ বয় হ্যান্ড ওয়াশ কিনলে 200 টাকা সাশ্রয়। এইটা আমি দিলাম আগের ক্লাসের ভিডিও। এই ভিডিওতে কি আছে, আপনার ভ্যাট ট্যাক্সটা, এটা যদি অস্ট্রেলিয়ান হয় তাহলে খুব ভালো মতো এক্সপ্লেন করা নাই, যেটা আপনাদের এই ক্লাসে করা আছে, আর বাকিগুলো করা আছে। আমি আজকের ক্লাসের ভিডিওটাও রাত্রে আপলোড করে দিয়ে দিব, আগেরটাও থাকলো। এই দুইটা দেখে আপনারা এই ডাটাগুলো দিয়ে এই জিনিসটা করার চেষ্টা করবেন। সফল হলে আলহামদুলিল্লাহ, সফল না হলেও সমস্যা, ঠিক আছে? নেক্সট ক্লাসে এটা দিয়ে বসুন, ওকে? তাহলে আজকের ক্লাস শেষ। আজকের এই দুইটা জিনিস একটু ভালো মতো দেখবেন, কারণ হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট বলেন বা ট্যাক্স বলেন, এগুলো মানে পরবর্তীতে খুব জরুরি জিনিস হবে। যখন ইউএসএ ট্যাক্স করতেছে, আলাদা ট্যাক্সের একটা কোর্সই করতেছে, আচ্ছা, ইউএসএ ট্যাক্সটা জানাটা খুব জরুরি। এইটা হইলে অনেক কাজ করা হবে। ইউএসএ ট্যাক্স, পেরোল, তারপর হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন, ভাইটাল জিনিস। এই দুই তিনটা জিনিস জানলে আপনার মানে একটা, যদি আপনি একটা মানে ব্যানারের মধ্যে বা যদি আপনি আপনার একটা প্রচারের লিফলেটের মধ্যে 100টা জিনিস লেখেন, মানুষ ওইভাবে আগ্রহ পাবে না। 3-4টা জিনিস এক্সপার্ট দেখলে মানুষ দেখতে চেষ্টা করে, আছে এটা ওই টাইপের লোক। হ্যাঁ, এটা এখনো চলতেছে, মানে আজকে অবস্থা খারাপই আছে। এটা তো দিয়ে দিছি না, এটা দিয়ে দিছি সেই। তাহলে চার্ট অফ অ্যাকাউন্টগুলো অ্যাড করবেন, ট্যাক্সগুলো অ্যাড করবেন, আর এই যে ভিডিওটা দিলাম এটা দেখে বাকি ডকুমেন্টগুলো আপলোড করার চেষ্টা করবেন। সফল হলে বলেন, না হলে আমি আছি। হ্যাঁ, দেওয়া যায়, অবশ্যই দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, জোহো
জোহো তো ফ্রি না, জোহো ফ্রি হচ্ছে ফ্রেশ বুক বলে একটা আছে, ফ্রেশ বুকটা ফ্রি, ফ্রেশ বুক ছাড়া কোনোটাই ফ্রি না। ফ্রেশ বুক ইউজ করে বিশেষ করে হচ্ছে আপনার কানাডিয়ানরা ইউজ করে ফ্রেশ বুক, কিন্তু ওটা একটু লিমিটেশনও আছে, ফ্রি হইলেও লিমিটেশন আছে, বাকি কোনোটাই ফ্রি না। তাহলে আমার কাছে যে যুবক শিক্ষা কি মানে এরকম ট্রায়াল নেওয়া যায়, ট্রায়াল নেওয়া ট্রায়াল নেওয়া যায়। আচ্ছা আচ্ছা ইয়াতে আপনার কি বলে জোহো আপনি শিখতে পারবেন, জোহোটা ট্রায়াল নেওয়া যায়, কিন্তু জোহোটার ট্রায়াল মানে 10 দিন বা 15 দিন। জোহোর আবার ট্রায়ালের সব কিছু দেয় না, আপনি জোহো এমনিতেও দেখতে পাবেন, জোহো সিআরএম আছে, জোহো সিআরএম এর মধ্যে জোহো ওই অ্যাকাউন্টিং, ইমেইল অনেক কিছু আছে। হ্যাঁ, জোহোটা একটু নামে ঘেটে করে দেখেন, জোহো কিন্তু ইন্ডিয়ান, জোহোর কোম্পানি কিন্তু ইন্ডিয়ান। বাইরে হচ্ছে অস্ট্রেলিয়া বা কানাডা এটা তো ইউজ করে সারা পৃথিবীতে ইউজ হচ্ছে, বাট জোহর মালিকানা হচ্ছে কেরালার এক লোক। ওনার একটা ডকুমেন্টারি আছে ইউটিউবে দেখছিলাম, কেরালাতে সাইকেল নিয়ে ঘুরে আর কি, জোহর মালিক। বুঝছেন? তো বিদেশে দেখবেন কি মানে ইন্ডিয়ান এনআরআই যারা আছে এরা জোহোটা বেশি ইউজ করে। এইটা আমি অত মানে শিওর না, জোহরটা শিওর। তাই যখন সার্চে যাওয়া হয় বলা যায় সেভারাল রিকোয়ারমেন্ট ম্যাচ, তখন দেখা যায় যে পুরো পডকাস্টও বা তোমার জানা আছে কাজের জন্য। এইটা জোহোটা আমি অবশ্য মানে এটা আমি ওইভাবে দেখি নাই, আপনার হয়তো বা সার্চ অপশনে ইয়ে থাকার কারণে আপনার এরকম দেখে হতে পারে, নাকি এই দুইটা দিয়ে চাচ্ছে বেশি না রেয়ার রেয়ার। জোহো রেয়ার। সব থেকে বেশি চাপে হলো কুইক বুকস, যেখানে ধরুন কুইক বুকস আছে। আর কুইক বুকসটা হচ্ছে কিরকম, ধরেন কুইক বুকসের থেকে কিন্তু আপনার জেরো ভালো সফটওয়্যার, সমস্যা হচ্ছে কুইক বুকসের পপুলারিটি অনেক বেশি। ইউএস এ কানাডা আচ্ছা আচ্ছা, আমি দেখে আছি বাংলাদেশে এখন ইউজ করতেছে। অস্ট্রেলিয়াতে হলে তো জেরো ইউজ করে অস্ট্রেলিয়াতে জেরো ইউজ করে বেশি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউকে জেরো বেশি। ইউরোপে জেরো বেশি। হ্যাঁ ইউকে ইউরোপে শুনছি যে জেরো বেশি। ইউরোপের বাকি দেশগুলোতে আমি শিওর না, কিন্তু ইউকেতে জেরো অনেক